ভোট হলেই সঠিক পথে এগোবে দেশ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আশা বিএনপির। পেছানোর পক্ষে নয় জামায়াতও, চায় সুষ্ঠু পরিবেশ। ভোটের নির্দিষ্ট দিনক্ষণ না বেঁধে বিচার সংস্কারের গুরুত্ব এনসিপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। দলগুলোর উপর কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন, চেষ্টা চলছে প্রস্তাবে সংশোধনী আনার। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে কিনা আদেশ বৃহস্পতিবার। অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর আবেদন। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে বাংলা ব্লকেট থেকে আসে কোটা বাতিলের এক দফা। সরকারি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধে জুলাই আন্দোলনের হাল ধরেন বেসরকারি শিক্ষার্থী। বালু খেকোদের কবলে দক্ষিণের বেশিরভাগ নদ নদী। রাতেও অবৈধভাবে চলে উত্তোলন। ভাঙনের হুমকিতে তীরবর্তী এলাকা। সিন্ডিকেটের দাপটে অসহায় প্রশাসন। এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একের পর এক আগ্রাসন। এবার ইয়েমেনের 3 বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা। গাজায় আরো 82 ফিলিস্তিনি নিহত। আজ ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। আগামী ফেব্রুয়ারিতে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট হলেই সঠিক পথে এগোবে দেশ। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক পক্ষ চায় নির্বাচন পেছাতে, আরেক পক্ষ চায় ভোট ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। সিলেটে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। পূর্ব নির্ধারিত আয়োজনে অংশ নিতে সিলেটে বিএনপি মহাসচিব সহ দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সোমবার সকালে সেখানে পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী তার দল। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন বিএনপি নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি পক্ষ চায় নির্বাচন পেছাতে, আরেক পক্ষ নির্বাচন না করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতার টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবির বিষয়ে সমালোচনা করেন বিএনপি নেতারা। সময় সংবাদ, সিলেট। সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। তারই পথ দেখানোর পথে সিলেট অনেক দূর সামনের দিকে এগিয়ে গেছে, তাই না? না, আমাকে ফখরুল আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই, এই ভাই গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ওই যে লুনা ভাবি বসে আছেন, সেই লুনা ভাবির স্বামী, তার সন্তানের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে নাই।
কোথায় তাও জানি না। এই জন্যই এখানে আসলে আমরা তো তাকে মনে করার চেষ্টা করি সেই মিনার সবার কয়েকজন যারা খুব হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের সেই সময়। আরো শ্রদ্ধার জন্য আসি এই 24 সালে, তারও আগে 15 বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্রের জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে। হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতাদেরকে এখানে বসে আছে, তাদের অনেককে পায়ে হাতে বেড়ি লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারাগারে বন্দী করে। এই ছিল 2024 সালে প্রায় 19 জন না 20 জন বোধ হয়, কতজন? মোট 13 জনের বেশি আমার ভাই, আমার ছেলে, তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা, ঠিক না? সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। নির্বাচন পেছানো নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জামাতে ইসলামী, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। ভোটের নির্দিষ্ট দিনক্ষণ না বেঁধে বিচার সংস্কারে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই পদযাত্রার 7ম দিনে রাজশাহীতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আগামী 3 আগস্ট ইশতেহার ঘোষণা করবে এনসিপি। তবে এর আগে সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশা করেন তিনি। আর তা না হলে ঢাকায় বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রার 7ম দিনে রাজশাহীর বানেশ্বর ও পুঠিয়া থেকে গণসংযোগ শুরু জাতীয় নাগরিক পার্টির। এর আগে সোমবার সকালে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী 3 আগস্ট সারা দেশের মানুষ ঢাকায় সমবেত হবেন। তিনি দাবি করেন, যারা বিপ্লব করেছে তাদের হত্যার গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, এ কারণে অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। আর নির্দিষ্ট কোনো দিনক্ষণ নয়, বিচার ও সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 3 আগস্টের আগে সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশা তার। নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5 আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব। 3রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি, এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা। নাটোর সিরাজগঞ্জ হয়ে পাবনায় গিয়ে শেষ হবে এনসিপির জুলাই পদযাত্রা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। নাটোরে দেশ গড়তে জুলাই পদযাত্রা করছেন এনসিপির শীর্ষ নেতারা। এই মুহূর্তে দলটির পদযাত্রায় আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছে তার কাছে।
মাদ্রাসা মোড়ে এনসিবির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তারা এর আগে পদযাত্রা করছিলেন। আমরা যেটি দেখেছি যে আজ বেলা 11টার দিকে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন এবং নাটোরের যে সীমানা সেই সীমানা থেকে এনসিবির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা তাদেরকে নাটোরে নিয়ে আসেন এবং নাটোরের যে স্টেশন রোড রয়েছে সেখান থেকেই মূলত পদযাত্রা শুরু হয় এবং নাটোরের স্টেশন রোড থেকে নাটোর বাস স্ট্যান্ড এবং সর্বশেষ নাটোরের যে মাদ্রাসা মোড় সেখানে এনসিপি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এখানে যে পথসভা সেই পথসভায় তারা বক্তব্য রাখবেন। আমরা যেটি দেখেছি তারা যখন পদযাত্রা করেন রাস্তার দুপাশে যেসব সাধারণ মানুষ ছিলেন তাদের উদ্দেশ্যে তারা হাত নেড়েছেন, কথা বলেছেন এবং যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে অংশীদার ছিলেন তাদের কথা শুনেছেন। এই এনসিপির যেসব নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে একই সাথে উত্তরাঞ্চলের সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো তারা শোনার চেষ্টা করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলার পর এনসিপি নেতারা বলছেন যে উত্তরাঞ্চলে শহর কেন্দ্রিক উন্নয়ন হয়েছে কিন্তু গ্রামগঞ্জে এখনো সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং সেই সব সমস্যার কথাই তারা শুনেছেন এবং সেগুলো সমাধানের চেষ্টা করবেন। একই সাথে জুলাই সনদ, সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার সেই ব্যাপারগুলো নিয়ে আসলে তারা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতে, সাধারণ মানুষের চাওয়ার ভিত্তিতে তারা যে জুলাই সনদের বাস্তবায়ন সেটি দেখতে চান। এবং আমরা যেটি দেখছি যে এই নাটোরের যে মাদ্রাসা মোড় সেই মাদ্রাসা মোড়ে সাধারণ মানুষ যেরকম উপস্থিত হয়েছেন তেমনি এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং তারা যেটি বলছেন যে এনসিপির যেসব কেন্দ্রীয় নেতারা রয়েছেন যারা ঢাকা থেকে এসছেন এবং এই গত 13 দিন ধরে গত 13টি জেলা তারা সফর করেছেন, গত 7 দিন ধরে তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তাদের চাওয়া যে এই রাষ্ট্রের যে সংস্কারের প্রক্রিয়া সেই সংস্কারের প্রক্রিয়া ত্বরান্বিত হবে, একই সাথে সংবিধান সংশোধন সহ অন্যান্য যেসব নাগরিকদের চাওয়া রয়েছে সেই নাগরিকদের চাওয়ার ব্যাপারে এনসিপির নেতারা অগ্রাধিকার দিবে এমনটি তারা বলছেন। এই ছিল নাটোর থেকে আমার কাছে সর্বশেষ। ছিলাম নাটোরে। রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। দ্বিতীয় দফায় 10ম দিনের সংলাপে এ কথা বলেন কমিশনার সহসভাপতি আলী রিয়াজ। এদিন পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত হয়েছে দলগুলো। প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের প্রস্তাব দেয় জামাত, তবে ঢালাওভাবে সব উপজেলায় আদালত স্থাপনের পক্ষে নয় বিএনপি। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনায় আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। আলোচনার প্রথম পর্বে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনের বিষয়ে নানা মতামত থাকলেও এ বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতের জায়গায় আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে। আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছে সেখানে। বলতে পারি এত বিস্তারিত হয়তো প্রয়োজন নাই, আমরা এই বিস্তারিত কাজগুলো করবে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট। তার আগে এই আলোচনাগুলো হয়তো
অনেক সময় আসলে কি হয় ভাই, এই কথাটা আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি, আজকেও বলি, যখন একটা জায়গায় বসি অনেক আলোচনা আসলে কিন্তু হুটহাট করে অনেক সিদ্ধান্ত নিতে গেলে ভুল সিদ্ধান্ত হয়। সুতরাং সেইটা করা উচিত হবে না। জরুরি আইনের বিধান এখনো হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায় না হয়, ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে। আর যে কথাটা আমরা বামপন্থীদের দিক থেকে প্রথম দিন বলেছি, শেষবারের মতো আবার বলি, প্রতিদিন রিপিট করতে হয়, আশা করি বিরক্ত হবেন না। আমাদের ফান্ডামেন্টাল পজিশন জেনে রাখা দরকার। আমরা মনে করি এই যে আলোচনাগুলো করছি, আগামী দিন এই আলোচনা কে করবে, এটা নিশ্চিত করবে কে? আমাদের যেটা সংবিধান সংশোধন অন্য মাধ্যমে করতে হবে, আমরা মনে করি এগুলো করবে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট। এবং কোনোভাবে পার্লামেন্টের যে ক্ষমতা অধিকার সেটা খর্ব করে সুপ্রা কোনো বডি যাতে করে এই ধরনের কাজ না করে, সে ব্যাপারে সেফগার্ড দেখে আগাতে হবে। এবং আমরা যে কাজগুলো আজকে ঐক্যবদ্ধভাবে করছি, ঐক্যমত্য হচ্ছি, সেইটা আমরা মনে করি আগামী দিনে নির্বাচিত পার্লামেন্টকে এক ধাপ অগ্রগতির দিকে এবং সহায়তার কাজ করছি। একটা কথা আসে, যদি পার্লামেন্ট না করে, সেই কথাও বারবার বলছি, কোনো নির্বাচিত পার্লামেন্ট যদি না করে, আমরা আগেও বলেছি, যদি তেঁতুল গাছ লাগান তাহলে তো আম চেয়ে লাভ নাই। সেটা একদিনে হবে না, একদিনে আম গাছ হবে না, সময় লাগবে। কিন্তু কোনো পার্লামেন্ট যদি জনগণের পক্ষে দায়িত্ব পালন না করতে পারে, আমরা 24-এ যেভাবে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, হয়তো আগামীতেও ওই ধরনের গণ অভ্যুত্থান সংগঠিত করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে। সেইটা আমাদের মূল ধারণা এবং বক্তব্য। ধন্যবাদ সবাইকে। সেটা একটা বলে দিই, এটা আছে বিকালবেলায় যদি আসে। আমাদের কথা পরিষ্কার, নারী আসন অবশ্যই বৃদ্ধি করা দরকার দেশের বাস্তবতায় এবং বাংলাদেশের বাস্তবতায়। এবার আমরা বলেছি এক্ষেত্রে 100 আসন করলে সরাসরি নির্বাচন করতে হবে। সরাসরি নির্বাচন ছাড়া নারী আসন বৃদ্ধিতে কোনো লাভ আছে বলে মনে করি না। তাহলে জানেন, এরশাদের সময় এটা বলা হইতো, যদিও এই কথা আমরা বলতে চাই না, কত সেট গয়না জানেন। তারপরে এখনো আমরা আমাদের নিজস্ব আত্মীয় স্বজন, অতীতে দেখবেন কি বলবো, স্ত্রী কন্যা, তাদেরকে আমরা নিয়েছি, হয়তো তার পরিমাণ বাড়বে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। যদিও সুযোগ থাকার পরও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপির আইনজীবী। নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র। শেষ হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই সেই ফয়সালা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শেখ হাসিনা, কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি তো সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। 3,05,311। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে 6 জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে সকালে রাউজানের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় মোট আসামি 20 জন, যার মধ্যে 8 জন গ্রেফতার আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই চট্টগ্রাম নগরের 16 শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা এবং গুলি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন। রক্তাক্ত জুলাইয়ের 7 তারিখ দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। এদিন সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই উত্তাপ বাড়তে থাকা এই দিনের ঘটনা প্রবাহ জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলন, আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়ব। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এই সকল কর্মসূচির মধ্য দিয়ে। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট। 7 জুলাই 2024 বিকেল 3টা থেকে দেশব্যাপী শুরু হয় এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানীর মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী। শুধু ঢাকা নয়, পুরো দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে পালন করা হয় বাংলা ব্লকেট। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামের রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনেই। এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোটা আন্দোলনকে নিয়ে এদিন আওয়ামী সরকারের বিভিন্ন মহল থেকেও আসে একই রকম মন্তব্য। এদিকে কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের তরফ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সার্জিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান শিক্ষার্থীরা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বিকেল 3:30টা থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে খবর প্রচারের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে মামলা না নিয়ে থানায় আটকে রেখে উল্টো নিজেই চাঁদা নেন ভুক্তভোগীদের কাছ থেকে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার হলে ওসি আলিমের হুমকিতে ঢাকা ছাড়তে বাধ্য হন ভুক্তভোগীরা। দফায় দফায় চেষ্টা করেও ওসিকে পাওয়া যায়নি। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন তারা। ওসি আলিমের অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের 2য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। আমি ন্যায় বিচার চাই, আমি বাঁচতে চাই। 2রা জুন সময় সংবাদে নিজের বিরুদ্ধে সংবাদ দেখে একদিন পরই অভিযোগকারীদের সহায়তা করতে হাজির হন ওসি আলিম। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। শুধু 4 জুনই নয়, মোট 3 দফা নির্মাণাধীন ওইসব ভবনে গিয়ে সবাইকে শাসিয়ে আসেন ক্যান্টনমেন্ট থানার ওসি আলিম। সেই ঘটনার পর থেকে ওসি আলিমের বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তারা এলাকা ছাড়া। বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন ভবনগুলোর সব ধরনের কাজ। ওসি নিজে এসে ওই সিকিউরিটি ইনচার্জে কি করছে,
গলায় এভাবে ধরে চাপ দিছে, মানে কিডি বাইরে ধরছে, কিডি বাইরে ধাক্কাতে ফালাই দিয়ে 2-3টা থাপড় মারছে। এর আগে চাঁদা না পাওয়ায় 13 মে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক হানা দেয় একটি নির্মাণাধীন ভবনে। পুরো ঘটনাটি ঘটে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যদের সামনে। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে থানায় মামলা করতে গেলে মারধরের পর উল্টো 50,000 টাকা চাঁদা নেওয়ার অভিযোগ আসে ওসি আলিমের বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট থানায় মামলা রুজু করতে যাই, ওসি সাহেব আমাকে ওখানে থাপ্পড় বেড়ে লকআপে পুরে দেয়। বলছে সারাতে গেলে 50,000 টাকা দিতে, পরে 50,000 টাকা দিলাম, দেওয়ার পরে টাকা রাহার পরে ওরা ছাড়ল না সারি আমারও ছাড়ল না, আমারও রাহিয়ে দিল। ভুক্তভোগীরা সে সময় অভিযোগ করেন ওসির নির্লিপ্ততার সুযোগে চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে ইসিবি মানিকদি এলাকায়। এসব নিয়ে পুলিশ সদর দপ্তর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগীরা, কিন্তু কোনো সুরাহা হয়নি। এসব নিয়ে সংবাদ প্রচারিত হয় 2রা জুন। সংবাদ প্রচারের পর এখন খোঁজ মিলছে না ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া শাহজাদা নামের এক ব্যক্তি। আসাদ নামের অপর এক অভিযোগকারী অজ্ঞাত স্থান থেকে মোবাইলে জানান ওই এলাকায় আর ফিরবেন না তিনি। এখানে শেষ না, ইসিবি এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা চেয়ে না পেয়ে তাকেও হয়রানি করেন ওসি আলিম। অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় যাচ্ছিলাম, আমি ওনার অনৈতিক সেই আবদারগুলো রাখতে পারিনি। রাখতে না পারায় উনি আবার সেই যে আওয়ামী লীগ নেতা আমাকে এই মামলাগুলো দিয়ে আমাকে এভাবে জেল খাটাইছে মাসের পর মাস। তার সাথে যোগসাজশে আমাকে আওয়ামী দোষর টেক লাগায় আমাকে ছাত্র জনতার মামলা দেওয়া শুরু করে, আমাকে বারবার আমাকে হয়রানি করতেছে। আমি তার হয়রানির কারণে আমার বাসা বাড়িতে আমি কোথাও থাকতে পারতেছি না। আমি দীর্ঘদিন নির্যাতনের শিকার। এসব বিষয়ে জানতে কয়েকদিন দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ওসি আলিমের। মোবাইলে মেসেজ ও কল করা হলেও তিনি কোনো উত্তর দেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেবেন তারা। কারোর বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক বা মিথ্যাভাবে কাউকে কোনো মামলা জড়িয়ে কোনো মামলা প্রদানের কোনো অবকাশ নেই। কারো কোনো গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন ব্যবসায়ের কাছ থেকে চাঁদা তোলা, থানায় যথাযথ সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ আছে ওসি আলিমের বিরুদ্ধে। আইন রক্ষা যার কাজ, সেই ক্যান্টনমেন্ট থানার ওসি আব্দুল আলিম প্রতি পদে পদেই করছেন বেআইনি কাজ। দুর্নীতি অসঙ্গতির পাশাপাশি এখন তার বিরুদ্ধে আওয়াজ তুললে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। রক্ষক যখন ভক্ষক হয় তখন ন্যায় বিচার চাইবে কার কাছে এলাকার সাধারণ জনগণ? এমন প্রশ্ন এখন সর্বসাধারণের। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ঠিকদের কবলে বরিশাল বিভাগের বেশিরভাগ নদ নদী। দিনের পাশাপাশি রাতেও অন্তত 70টি স্পটে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙন হুমকিতে নদী তীরবর্তী এলাকা। অপূর্ব অপুর রিপোর্ট। প্রতি রাতে বরিশাল শহর ঘেঁষা কীর্তনখোলার চরমোনাইয়ে এভাবেই বালু উত্তোলন করা হয়। তবে এমন কর্মকাণ্ডে ভয়ে প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দ করে না কেউ। জাহাজ ভর্তি করা হয় বালুতে, সন্ধ্যার পর শুরু হয়ে চলে সকাল পর্যন্ত। শ্রমিকরাও অকপটে স্বীকার করেন বালু কাটায় বৈধতা নেই তাদের। প্রতিদিন 4-5টা এই নদীতে আর কেউ কাটে? সারি সারি এসব ড্রেজার জেলার হিজলা উপজেলার নয়াভাঙ্গনী নদীর গুয়াবাড়িয়া, হরিনাথপুর এবং মেঘনা নদীর গঙ্গাপুর, বদরপুর, আবুপুর, কোদালপুর, পট্টি এলাকা জুড়ে বালু উত্তোলনের হিরিক বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে তারা বিপুল পরিমাণ বালি এদিকে পাচার করে দেয়। পুরো উপজেলার প্রায় 2-3টা উপজেলায় তারা এই বালি নিয়ে চলে যায়। অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করার পরে নদীর পার ভেঙে যাচ্ছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকেও অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে বাধাগ্রস্ত এবং গভীরতা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার শতাধিক প্রভাবশালী সমন্বয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেট স্থানীয় প্রশাসনকেও তোয়াক্কা করছে না। আমাদের কৃষি খাতে যত জমিগুলো ছিল, জমিগুলো সব অনেক জমি বালিগুলো নিয়ে গেছে। রাতে বালু উত্তোলনের তথ্য চেয়েছেন বরিশালের জেলা প্রশাসক, আর বিভাগীয় কমিশনারের হুঁশিয়ারি, শাস্তির আওতায় আনা হবে জড়িতদের।
আইন শৃঙ্খলা বাহিনী আছে, নৌ পুলিশ, কোস্টগার্ড, আমাদের ম্যাজিস্ট্রেট ইউনিটদেরকে আমরা বলছি সেখানে অভিযান চালানোর জন্য। এটা নিয়ে আমরা সচেতন আছি, তবে আপনারা যদি আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দেন যেখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো খুব কঠোর হস্তে দেব। বরিশাল, ভোলা ছাড়াও পটুয়াখালীর আগুনমুখা, পায়রা, তেতুলিয়া এবং পিরোজপুরের বলেশ্বর নদীর সন্ন্যাসী এলাকায়, কঞ্চা নদীর চরখালী সহ বিভাগের 6 জেলার অন্তত 70টি স্পট থেকে নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কোনোভাবেই কমছে না সাতক্ষীরা সদরের পানিবন্দী মানুষের ভোগান্তি। অতিবৃষ্টিতে রাস্তাঘাটে শুধু নয়, বাড়িতে ঢুকে পড়েছে পানি। স্থানীয়রা জানান, সদর উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এজন্য অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন তারা। বারবার তাগাদা দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এখনও পানি সরাতে তেমন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে পানি সরে যাবে। এখন রাস্তায় যে পানি সরার কোনো ব্যবস্থা নাই, আমরা চাই দ্রুত পানি সরার ব্যবস্থা হোক। এখনো বর্ষাকাল তো আসতে পারিনি, আমরা তো তাতেই একদম ডুবি পানি বন্দী হয়ে রয়েছি। পৌরসভা আমাদের ডাকে সাড়া দেয় নাই, তারা আমাদের সহযোগিতা করছে না। আমরাও চেষ্টা করছি যাতে পানিগুলো প্ল্যান সাইড দিয়ে ম্যাক্সিমাম পানি আমরা চলে দিতে পারি। তো আমাদের চেষ্টা অব্যাহত আছে, কিন্তু গত 3-6 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30-এ। চিকিৎসকরা জানান, রোববার রাতে সাইফুল নামে একজন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেফালি নামে একজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া নতুন করে আরও 63 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3522 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 30 জনের মধ্যে 24 জনের বাড়ি বরগুনা সদর, 4 জনের বাড়ি বেতাগী উপজেলায় এবং 2 জনের বাড়ি পাথরঘাটায়। দুপুরের সময় আরও থাকছে ইতিহাস গড়া নারী ফুটবল দলকে সংবর্ধনা। গভীর রাতে হাতিঝিলের অ্যাম্ফি থিয়েটারের সমর্থকের ঢল। এশিয়ান কাপেও দাপুটে পারফরম্যান্সের প্রত্যাশা। অবশেষে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি হস্তান্তর হলো নৌবাহিনীর কাছে। রোববার রাত 12টায় ড্রাই ডকের মাধ্যমে নৌবাহিনী অত্যাধুনিক এই টার্মিনালটি পরিচালনা কাজ শুরু করেছে। এর ফলে নতুন ব্যবস্থাপনায় কন্টেইনার ওঠানামার কাজ শুরু হয়েছে। আরও জানাচ্ছেন কমল দে। বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়, চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে কন্টেইনার ওঠানামার দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ড্রাই ডক। 6 জুলাই সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাত 12টার পালায় দায়িত্ব বুঝে নেয় ড্রাই ডকের কর্মকর্তারা। ট্রানজিশনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং যথারীতি চলছে। এখানে কাজের কোনো রকম কোনো ডিসরাপশন হচ্ছে না কোথাও, এবং সাইপ পাওয়ারটেকের অধীনে যে কর্মচারীরা ছিল, যে স্টাফরা ছিল, তারা ড্রাই ডকের অধীনে কাজ করছেন। এরপরেই ড্রাই ডকের তত্ত্বাবধানে চলছে কন্টেনার উঠানামা। চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্যানের মধ্যে 14টি গ্যান্ট্রি ক্যানের যেমন অবস্থান রয়েছে, এই এনসিটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। একসাথে 4টি জাহাজ ভেড়ানো যায়, আর তাই দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে প্রথমে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে এই টার্মিনাল পরিচালনার কথা বলা হলো। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে সরকার বাংলাদেশ নৌবাহিনীকে দিয়ে বহুল আলোচিত এই টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে দায়িত্ব বুঝে নিয়েছে ড্রাই ডক। দিস ইজ ভেরি ইজি, কারণ টেকনোলজির উপর যাদের কোনো দখল থাকবে তাদের জন্য এটা আয়ত্ত করাটা তেমন কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার হবে না। চট্টগ্রাম বন্দরে বছরে 32 লাখের বেশি কন্টেনার উঠানামা হয়। এর মাঝে 44% কন্টেনার উঠানামা হয় এনসিটিতে। প্রথম থেকে এনসিটি পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্ব বুঝে নেয় সাইপ পাওয়ারটেক। গত 14 বছরের বেশি সময় ধরে সাইপ পাওয়ারটেকের তত্ত্বাবধানে চলছিল
এই এনসিটি। তবে শেষ পর্যায়ে এসে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নৌবাহিনী ড্রাইডকের মাধ্যমে এই কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে। অন্তত 6 মাস তারা পরিচালনা করবে। এর মাঝে যেমন নৌবাহিনীর সক্ষমতা বাড়বে, ঠিক তেমনি দেশি প্রতিষ্ঠান দিয়ে এই বহুল আলোচিত এবং অত্যাধুনিক টার্মিনাল পরিচালনা করা যায় তাও প্রমাণ হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ। চালের দাম যাতে আর না বাড়ে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী মাসে ওএমএস সহ খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে চালের দাম কমে আসবে। আজকের দিনে 3 লক্ষ টন বেশি না, বাজারে প্রভাব পড়ছে, বাজারে প্রভাব পড়ছে না এটা বলা যাবে। কিছু বেড়েছে, সামান্য কিছু বেড়েছে। প্রতি বছরে জিনিসপত্র কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। আমরা আগে এমএস থেকে ইনশাল্লাহ ওএমএস চালু করবো, তারপরে আপনার নিরাপদ খাদ্য বন্ধ কর্মসূচি চালু করবো। এতে করতে মার্কেটের ডিমান্ড কমবে, দাম আরও নাটোরে এনসিপির সমাবেশে কথা বলছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। নানা পক্ষ সরে গিয়েছে। আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। হুঁশিয়ারি দিতে চাই, মাত্র 1 বছর আগের ঘটনা। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। যদি এখনো শিক্ষা না নেই, যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি নাটোরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই, আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু আজকে নাটোরে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য। জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি। জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের, যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একইভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। ছিলাম নাটোরে এনসিপির সমাবেশে। দেশের বাইরের খবর, ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলা চালানো হয়। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছেন আরও 82 জন। চলমান সহিংসতার মধ্যে কাতারের যুদ্ধবিরতি আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি প্রথম দফায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এই সপ্তাহেই হতে পারে যুদ্ধবিরতির চুক্তি। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা রয়টার্সকে জানায়, হোদেইদায় ইসরায়েলি আগ্রাসনে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে, গোটা শহর অন্ধকারে ডুবে গেছে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় বহু মানুষ হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে একে একে বের হচ্ছে মরদেহ। বেঁচে যাওয়ারা বলছেন এই দৃশ্য কিয়ামতের চেয়ে কম নয়। গাজার যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারে শুরু হওয়া আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে কোনো রকম অগ্রগতি ছাড়াই। 3 ঘন্টার বেশি সময় ধরে চলে এই পর্ব। কাতার ও মিশরের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান এই সপ্তাহেই হতে পারে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সমন্বিত চুক্তি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে অগ্রগতি আসবে বলে আশাবাদী তিনি। তবে যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তি নয়, বরং তা চালিয়ে যেতে চান নেতানিয়াহু, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দাবি করছেন নিজ দেশের দুর্বলতা আড়াল করতে এবং দুর্নীতির মামলায় রাজনৈতিক সুবিধা নিতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে নেতানিয়াহু নিজেই দেশ জুড়ে সমালোচিত, আর এই যুদ্ধকেই এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি।
এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির 80% নিয়ন্ত্রণ এরই মধ্যে ভেঙে পড়েছে। প্রায় 95% নেতা নিহত হয়েছেন। নিরাপত্তা কাঠামো প্রায় বিলুপ্ত। তিনি জানান, হামাস বলতে এখন কিছুই অবশিষ্ট নেই। সব দিক থেকে এখন ইসরায়েলের হাতে ক্ষমতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। মিয়ানমার থেকে দেশে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া স্বর্ণকন্যাদের সংবর্ধনা দিল বাফুফে। দক্ষিণ এশিয়ান গণ্ডি পেরিয়ে নিজেদের ফুটবলের বিশ্ব মঞ্চে প্রমাণ করতে চায় ঋতুপর্ণা আফিদারা। এশিয়ান কাপই মূল লক্ষ্য বাফুফের। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনেকটা ভিড় ঠেলেই এলো নারী ফুটবল দলের বহনকারী বাস। তাদের সংবর্ধনা জানাতে মধ্যরাতে জেগে উঠল রাজধানীর হাতিরঝিল। এমপি থিয়েটারে প্রবেশের পথে তাদের অভ্যর্থনা জানান সমর্থকরা। হাত নেড়ে সেই ভালোবাসার প্রতিদান দেন আফেইদা শিউলিরা। হাতিরঝিলের এমপি থিয়েটার। একে একে মঞ্চে ডাকা হয় ঋতুপর্ণা, আফিদা, মনিকা, মারিয়াদের। তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী সদস্যরা। এরপর হয় বর্ণিল আলোকসজ্জা। নারী ফুটবলারদের সংবর্ধনা আয়োজনে কোনো কার্পণ্য করেনি বাফুফে। সমর্থকদের ভালোবাসায় অনুপ্রাণিত ফুটবলাররাও বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে চান বিশ্ব মঞ্চে। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাফুফেকে এমন একটি আয়োজন করার জন্য, এবং অবশ্যই সমর্থকদেরও। এটা আমার ক্যারিয়ারের অনেক বড় পাওয়া। মিয়ানমারের নারী দলের খেলায় মুগ্ধ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া নারী এশিয়ান কাপই এখন মূল লক্ষ্য বাফুফের। এর আগেও আমি ওদের খেলা দেখেছি, আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না, ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন ইউ গাইজ আর অ্যামেজিং, জাস্ট কিপ রকিং। আমাদের একটাই এখন কমিটমেন্ট, একটাই স্লোগান, একটাই এখন ট্যাগলাইন, হুইচ ইজ মিশন অস্ট্রেলিয়া। সেখানে আমরা যাচ্ছি। আমাদের অলিম্পিক কিংবা বিশ্বকাপ ফুটবলের যে হাতছানি দিচ্ছে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। জাঁকজমকভাবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেও নারী ফুটবলারদের জন্য আর্থিক কোনো পুরস্কার ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই সংসদ ভোট আসা, পেছানোর পক্ষে নয় জামায়াত। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। ভোটের নির্দিষ্ট দিনক্ষণ না বেঁধে বিচার সংস্কারে গুরুত্ব এনসিপির। জুলাই সনদ না দিলে ৩রা আগস্ট ঢাকায় বড় জমায়েতের ঘোষণা। নাটোরে জুলাই পদযাত্রা। শেখ হাসিনার বিচার শুরু হবে কিনা আদেশ বৃহস্পতিবার। অব্যাহতি চেয়ে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর আবেদন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।